আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনিদের হেফাজত ও মুসলমানদের ঐক্য দৃঢ় করার আহ্বান, বিশ্ব মানবতার মঙ্গল কামনা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে বাড়ির পথে রাজধানীবাসী। সড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি রেল, নৌপথেও যাত্রীদের ভিড়। এবং পরিবেশ বান্ধব উন্নয়নে বিশেষজ্ঞদের তাগিদ, বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ জেলায় বিভিন্ন জেলায় প্রকৃত জীবন ফাউন্ডেশনের কর্মসূচি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মহাসড়কে জরুরি প্রয়োজনে সেবা দিতে হ্যালো এইচপি অ্যাপ উদ্বোধনের খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনিদের হেফাজত করতে আল্লাহর কাছে দোয়া চেয়ে মুসলমানদের ঐক্যের বন্ধন দৃঢ় করার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য রেখে ইসলামের 5 স্তম্ভকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। যার যার মোনাজাতে নিজের পরিবার এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা। চকর মালিথা জানাচ্ছেন। আরাফাতের পবিত্র মাটিতে এভাবেই দিনভর নিজের উপস্থিতি জানান দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। 3 দিকে পাহাড় ঘেরা 2 মাইল দীর্ঘ এবং 2 মাইল প্রস্থ আরাফাতের প্রান্তরে ইহজগতের সব চাহিদা বিসর্জন দিয়ে পাপ মুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুসলমানরা জমায়েত হন। আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়া, যেখানে আদম এবং হাওয়ার পরিচয় হয়েছিল, তার পাদদেশে দাঁড়িয়ে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাষণে মানুষ হিসেবে সবার সমান মর্যাদা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছিল। সেই ইতিহাস ধারণ করে প্রতি বছর লাখো মুসল্লি আরাফাতের ময়দানে হাজির হন। হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন সৌদি আরবের সূরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, মসজিদুল হারামের প্রবীণ ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। ثم ذهب إلى منى فرمى جمرة العقبة ب7 حصيات ثم نحر هديه وحلق رأسه। বাংলাদেশ সময় 3:18 শুরু হয়ে 3:40 পর্যন্ত টানা 22 মিনিট খুতবা দেন আরাফাতের খতিব। ইসলামের 5 স্তম্ভকে সমানভাবে গুরুত্ব দিয়ে বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি। খুতবায় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া চান তিনি। 22 মিনিটের খুতবা শেষে এবছরের আরাফাতের ময়দানে খতিব আনুষ্ঠানিক কোনো মোনাজাত করেননি। তবে খুতবা শেষ হওয়ার সাথে সাথেই নামাজের জন্য আজান দেয়া হয়। আরাফাতের বিশাল প্রান্তরে সব হাজি একসঙ্গে জোহর এবং আসরের নামাজ আদায় করেন। পরে যার যার মতো করে মোনাজাতে নিজের পরিবারের এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনা করেন সমবেত হাজিরা। সূর্যাস্তের আগ পর্যন্ত এ ময়দানেই হাজিদের ইবাদত বন্দিগি চলবে। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা
পরবর্তী গন্তব্য 5 কিলোমিটার দূরে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফায় মাগরিব এবং এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন আল্লাহর মেহমানরা। চকর মালিথা, চ্যানেল আই। হজের আনুষ্ঠানিকতা জানাতে এই মুহূর্তে আরাফাত ময়দানে আছেন MY আলাউদ্দিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আলাউদ্দিন, আরাফাত ময়দানের এখনকার অবস্থা আমাদের জানান। নবনীতা, আপনি যেমনটা বলছিলেন, আরাফাত ময়দান আপনি জানেন আগত হাজিরা বাংলাদেশ থেকে সহ বিশ্বের প্রায় 120টি দেশের হজযাত্রীরা কিন্তু জোহর এবং আসরের নামাজ কসরের সাথে আদায় করে এখন কিন্তু জিকির আজকারের মাধ্যমে আরাফাতে ময়দানে অবস্থান করছেন। মাগরিবের আজানের সাথে সাথে তারা কিন্তু রওনা দিবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে যাবেন এবং সেখানে মাগরিব এবং এশারের নামাজ কসরের সাথে আদায় করবেন। এর আগে বাংলাদেশে আপনি জানেন বাংলাদেশের 87,100 হাজি এসছেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আফম খালেদ হোসেন, উনি আছেন আমাদের সাথে। আমি ওনার কাছে জানতে চাইব বাংলাদেশের হাজিরা কেমন আছে। আমি জানি কয়েকজন হাজি মারা গেছেন এবং অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, আর কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। আপনি বাংলাদেশের হাজিরা কেমন আছে এবং কি তারা কি ভালো আছে, কিভাবে আপনি তাদেরকে মুজদালিফে নিয়ে যাবেন? ধন্যবাদ। বাংলাদেশের 87,100 জন হাজি পবিত্র হজ ব্রত পালন করছেন, তারা সুস্থ আছেন। তবে ইতিমধ্যে 17 জন পুরুষ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। আজকে আরাফাতের মাঠে একজন মহিলাও ইন্তেকাল করেছেন। আমরা তাদের দাফন কাফন জানাজার ব্যবস্থা করেছি। আমাদের মনিটরিং টিম, মেডিকেল টিম, আইটি টিম, অ্যাডমিনিস্ট্রেটিভ টিম তারা কাজ করে যাচ্ছেন এবং ছোটোখাটো কিছু সমস্যা ছিল, এগুলো আমরা তাৎক্ষণিক আমাদের টিমের সহায়তায় এগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং বড় ধরনের কোনো ক্যাজুয়ালিটি বা কোনো ইনসিডেন্টের রিপোর্ট, দুর্ঘটনার রিপোর্ট এই পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এবং আমরা, আপনি যেমনটা বলছিলেন, জোহর আসর আমরা একসাথে পড়ে এবং তারা জিকির আজকারে দোয়া দরুদে লিপ্ত আছেন। সূর্যাস্তের পরেই আমরা এই হাজিদের নিয়ে মুজদালিফা রওনা হয়ে যাব। মুজদালিফায় রাত্রে অবস্থান করে পরদিন সকালবেলায় আবার মিনা থেকে প্রস্তর নিক্ষেপে চলে যাবে। আপনি জানেন আমাদের এই হজটা সুন্দর, নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বক্ষণিক আমাদের আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নবনীতা, এই ছিল আমার কাছে সর্বশেষ আরাফাত ময়দান। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদে বাস যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে আছেন সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, বাস টার্মিনালে ঈদ যাত্রা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ঈদ উল আজহা উদযাপন এবং 10 দিনের একটা দীর্ঘ ছুটির কারণে কিন্তু রাজধানীর যে বের হওয়ার পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কিন্তু যাত্রীদের চাপ একটা বেড়েছে এবং যেহেতু গতকাল শেষ কর্মদিবস ছিল, যার কারণে কিন্তু গতকাল বিকেল থেকেই ঘরমুখো মানুষের চাপ কিন্তু আমরা দেখেছি। সেটি কিন্তু বহু অংশে বৃদ্ধি পেয়েছে আজকে সকাল থেকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি এবং এই এলাকা থেকে কিন্তু এই বাস টার্মিনাল থেকে কিন্তু উত্তরবঙ্গের 16টি জেলার পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার বাস কিন্তু এখান থেকে ছেড়ে যায়। আমরা আসলে যতটুকু খবর পেয়েছি যে এই রুটে সাভার, নবীনগর, চন্দ্রা, টাঙ্গাইল বা যমুনা সেতু এই রুটে কিন্তু বাস বিভিন্ন জায়গায় থেমে চলাচল করছে। অনেক জায়গায় 10 কিলোমিটার 12 কিলোমিটার পর্যন্ত জ্যামের খবর কিন্তু আমরা পেয়েছি এবং যার কারণে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা 7 ঘন্টা 8 ঘন্টা এবং 5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা কিন্তু 12 ঘন্টার মতো লেগে যাচ্ছে, এমন খবরও কিন্তু আমরা আসলে পেয়েছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি গাবতলী যে বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছি, এখানকার যাত্রীদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের ভোগান্তি হচ্ছে, তারপরেও তারা আসলে দিন শেষে তারা আসলে তাদের মধ্যে ভালো লাগা কাজ করছে। তারা ঈদ করতে প্রিয়জনদের কাছে যেতে পারছেন, বাড়িতে যেতে পারছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রীরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন, যাদের কাছে টিকিট নেই। তারা আসলে
বিভিন্ন ট্রাকে করে যাচ্ছে। যেসব ট্রাক গরু ভর্তি করে এসেছিল সেই সব ট্রাক কিন্তু খালি ফিরে যাচ্ছে। রাস্তা থেকে কিন্তু সেই সব যাত্রী তুলে নিয়ে তারা কিন্তু বিভিন্ন জেলার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। তারা যেটি বলছেন যে এত ভোগান্তির পরেও কিন্তু তারা আসলে যেতে পারছে না, তাদের ভালো লাগছে। এবং টিকিটের ক্ষেত্রে যাদের কাছে টিকিট আছে তারা বলছেন যে সময় মতো বাস আসছে না, রাস্তায় যানজটের কারণে বাস আসতে পারছে না, তাদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে। এবং যারা পরিবহন সাদি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন মিথিলা নাজরিন, সরাসরি যাচ্ছি তার কাছে। মিথিলা, কমলাপুর রেল স্টেশনে আপনি যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং শিডিউল অনুযায়ী ট্রেন কি চলছে আমাদের জানান। বলছিলেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি, এটাই বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমি এখানে আসার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে শিডিউল বিপর্যয় কয়েকদিন আগেও ঘটেনি, আজকেও ঘটেনি এবং যতক্ষণ পর্যন্ত তাদের সার্ভিসটি চালু আছে ততক্ষণ পর্যন্ত শিডিউল বিপর্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই। এবং রেলওয়েতে যে রেলওয়ে স্টেশনে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যখন ঢুকছিলাম, ঢোকার পর থেকে প্রত্যেকটি প্ল্যাটফর্মে ভিড় রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে 11 সিন্ধুর ট্রেনের পরপরই চিত্রা এক্সপ্রেস যেটা খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এরপর আরও যখন রাত বাড়বে তখন যাবে লালমনি এক্সপ্রেস। এবং তারা বলছে যে এখন যে পরিমাণ ভিড় দেখছেন সময় গড়ানোর সাথে সাথে ভিড়টা আরও বেশি বাড়বে, কারণ দূরপাল্লার ট্রেনে যাত্রীদের চাপটা অনেক বেশি। এবং এখানে রেলওয়ে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলে জেনেছি, তারা বলছে যে রেলওয়ে স্টেশনে আসা কিংবা এখানে সার্বিক পরিস্থিতি মিলিয়ে তাদেরকে এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়তে হয়নি এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিছুক্ষণের মাঝে প্ল্যাটফর্মে চলে আসবে এবং যাত্রীদের চোখে মুখে যে উচ্ছ্বাস বাড়ি ফেরার জন্য ঈদ আনন্দে প্রত্যেকের সাথে সামিল হওয়ার মতো, সেটি কিন্তু তারা চ্যানেলের কাছে তুলে ধরেছেন। নবনীতা, মিথিলা, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি লঞ্চে মানুষের বাড়ি ফেরা নিয়ে জানতে মাসুদ শাকিলের কাছে। তিনি আছেন সদরঘাটে। শাকিল, লঞ্চঘাট সদর টার্মিনালে আপনি কেমন যাত্রীর চাপ দেখছেন এবং ঈদে লঞ্চ যাত্রা নিয়ে আমাদের জানান। নবনীতা, আমি আসলে দুপুরের পর থেকে এখানে আছি। আপনারা অন্য সংবাদগুলোতে দেখেছেন, আগের সংবাদগুলোতে। এখন আসলে একদম শেষ মুহূর্তে, অর্থাৎ এখান থেকে যে লঞ্চগুলো ছেড়ে যায় দক্ষিণাঞ্চলে, সেগুলো কিছুক্ষণ পরেই ছাড়তে শুরু করেছে। কিছু কিছু লঞ্চ ইতিমধ্যে ছেড়েছে। ভোলা, পটুয়াখালী এসব জায়গায় যে লঞ্চগুলো রয়েছে সেগুলো ছাড়তে শুরু করেছে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন এবং দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে কেমন যাত্রীর ভিড় এখানে রয়েছে। এবং যদিও অন্যান্য সময় অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে এখানে আরও বেশি যাত্রীর ভিড় ছিল, কিন্তু আসলে যাত্রী সেই অর্থে খুব বেশি কমেনি। প্রচুর যাত্রী রয়েছে। আমরা প্রত্যেকটা লঞ্চে দেখেছি এখানে যাত্রী বোঝাই হয়ে আছে। এবং যেটি হয়েছে যে এখানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এসেছিলেন সন্ধ্যায়, এবং তিনি প্রত্যেকটি বেশ কিছু লঞ্চে উঠে দেখেছেন এবং যারা লঞ্চের ছাদে যাত্রী নিয়েছেন তাদেরকে লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে দিতে বলেছেন। এবং এখানে বিআইডব্লিউটি সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনোভাবেই নেওয়া না হয়, এটা বারবার করে তারা সতর্ক করছেন। এবং নৌ পরিবহন উপদেষ্টা যেটি বলেছেন যে সদরঘাটে লঞ্চ ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা নেই, কোনো ধরনের ব্যবস্থাপনা নেই, এই জন্য তিনি বলেছেন। মাসুদ শাকিল, ধন্যবাদ আপনাকে। লন্ডনের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবায়েদা রহমান। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওনা হন তিনি। 6 মে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন ডাক্তার জুবায়েদা রহমান।
সবার জন্য ক্রিকেট এই লক্ষ্য নিয়েই এগোতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 16তম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলা ছাড়ার পর তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ও মাশরাফিদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা আছে নতুন বোর্ড সভাপতির। দায়িত্ব নিয়ে চ্যানেল আইকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তানভীর আহমেদ জানাচ্ছেন। মাঠের মানুষ আমিনুল ইসলাম বুলবুল খেলা ছাড়ার পর করিয়েছেন কোচিং। এসিসি ও আইসিসিতে তার দায়িত্ব ছিল অনেকটা মাঠের ক্রিকেট নিয়েই। এবার নতুন দায়িত্ব শুরু করলেন প্রশাসক হিসেবে। এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও নতুন বিসিবি সভাপতি। সাকিব আল হাসানের ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। সাকিব তো এখনও রিটায়ার করেনি এবং টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করতে চেয়েছে, তো পরিকল্পনার মধ্যে আছে। এটা ডিপেন্ডিং অন আমাদের সিলেকশন কমিটি আছে, সিলেক্টর যদি ভাবে যে হি ইজ অ্যাভেলেবেল, আমরা চেষ্টা করব সেই ব্যাপারটাতে। নিজের দায়িত্বকালে দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ করতে চান আমিনুল ইসলাম। সবার জন্য ক্রিকেট, এইটা আমার স্লোগান, আমাদের স্লোগান। সবাই ক্রিকেট খেলবে, সবাই ক্রিকেট জানবে এবং ক্রিকেটের যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো দিয়ে যে আমরা শুধু ক্রিকেটার না, বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। আইসিসির মিটিং শেষে অস্ট্রেলিয়া থেকে 18 জুন বিসিবি সভাপতির দেশে ফেরার কথা রয়েছে। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দেশব্যাপী সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশের উন্নয়নে কাজ করা সংগঠনগুলো। আয়োজনে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য অর্জনে পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। পরিবেশ দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তারা। আলিম আল রাজি জানাচ্ছেন। দিন দিন প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় হুমকিতে পুরো বিশ্ব। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। বিশ্ব পরিবেশ দিবসের এমন প্রতিপাদ্য বলে দিচ্ছে ঠিক কতটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সভ্যতা। এমন বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবসে বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সচেতনতা বৃদ্ধিতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ অংশীজনরা। পাদুকা কারখানার শ্রমিক, মালিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্প অংশীদার, সবুজের অভিযান ফাউন্ডেশনের অংশগ্রহণে কিশোরগঞ্জের ভৈরবে শোভাযাত্রা হয়েছে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রাণ প্রকৃতি রক্ষার অপরিহার্যতা তুলে ধরে গাজীপুরে শোভাযাত্রা হয়েছে। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির বার্তা উঠে আসে কর্মসূচিতে। পরিবেশ দূষণ রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে বেলসের উদ্যোগে সাভারে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব জীবন আচারের গুরুত্বারোপ করেন বক্তারা। আয়োজনের অংশ হিসেবে পরিবেশ সচেতনতামূলক নানা বার্তায় রাজধানীতে শোভাযাত্রা হয়েছে। র্যালিটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, সলিডাস সুইস, ওশি ফাউন্ডেশন সহ প্রকল্পের অংশীজনরা এতে অংশ নেয়। প্লাস্টিক পলিউশন আমাদের সব কিছুকেই পরিবেশে নষ্ট করছে। আমাদের বায়ু, পানি, মাটি সব জায়গাতেই এটা এত বাজেভাবে এটা মিশ্রিত হচ্ছে এবং মানব স্বাস্থ্যের মধ্যে সরাসরি এটা কিন্তু আসলে সম্পৃক্ত হচ্ছে। খাবারের পাত্র বলেন বা বাজারের পাত্র বলেন, যেটাই বলেন, সবখানে আমরা এই প্লাস্টিক ব্যবহার করতেছি। পানির পাত্র, এই প্লাস্টিক সব জায়গাতেই ছড়িয়ে গেছে এবং এই প্লাস্টিকের দূষণের বিরুদ্ধে আসলে আমাদের এখন লড়াই করতেই হবে। এই প্লাস্টিক আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে এটা বন্ধ করার জন্য আমাদের এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া আসো জরুরি। যে এই যে জলাবদ্ধতা, ওয়াটার লগিং কিন্তু প্লাস্টিকের ফলে হচ্ছে। প্লাস্টিক যখন পুরানো হয় তখন তার থেকে যে বায়ু দূষণ হয় সেটা কিন্তু খুবই মারাত্মক ক্ষতিকর। গভীর উদ্বেগের বিষয় যেটা হচ্ছে যে আমরা অনেকে আছি প্লাস্টিকে খাবার সংরক্ষণ করি, ফ্রিজের ভিতরে প্লাস্টিকের ভিতরে খাবার রাখি, এটা কিন্তু আমাদের খাবারকে কন্টামিনেশন করে। তা আমাদের সবারই আসলে বিষয়ে সচেতন হওয়া উচিত। আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এই পরিবর্তিত ক্লাইমেটের সাথে এবং আমাদেরকে প্লাস্টিক সম্পর্কে চিন্তা করতে হবে সামনে। আমাদেরকে প্লাস্টিক রিফিউজ করতে হবে, আমাদেরকে প্লাস্টিক ইউজ রিডিউস করতে হবে, আমাদেরকে রিইউজ করতে হবে, আমাদেরকে রিথিঙ্ক করতে হবে প্লাস্টিকের ব্যাপারে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সচেতনতার পাশাপাশি সমন্বিত পদক্ষেপের বাধ্যবাধকতা তুলে ধরেন
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান। দূষণে আমরা কিন্তু একেবারে জর্জরিত। প্লাস্টিক দূষণ তো আছেই, পাশাপাশি মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং চামড়া শিল্পে যে দূষণ সেটাও কিন্তু মারাত্মক দূষণ এবং সেই দূষণকেও কিন্তু আমাদের কমাতে হবে। প্লাস্টিকের দ্রব্যে নানা ধরনের যে আমাদের খাবারের যে সংরক্ষণ করি আমরা, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের সচেতনভাবে আস্তে আস্তে পরিহার করতে হবে এবং সেটা করতে হলে কিন্তু একটা সম্মিলিত উদ্যোগের দরকার এবং সবার মধ্যে সচেতনতা দরকার। আসলে কাজটিকে যদি কমাতে চাই আমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে। আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু এই শুধু সচেতনতা দিয়ে কাজ হবে না। সুতরাং দুটো জিনিসই পাশাপাশি চলতে হবে, সচেতনতা এবং আইনের প্রয়োগ এবং আমাদের রেসপন্সিবিলিটি। শুধু পরিবেশই নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সবার সম্পৃক্ততার উপর জোর দেয় পরিবেশবাদী এসব সংগঠন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলো পুরোপুরি জমে উঠেছে। বেশিরভাগ ক্রেতা বলছেন পশুর দাম সহনীয় পর্যায়ে আছে। ব্যাপারীরা বলছেন পশু বিক্রি ভালো হচ্ছে। হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছেন না। শাকের আত্মান জানাচ্ছেন। বৃষ্টির মধ্যেই সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত রাজধানীর কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। চেয়েছিল তো ভাই 150, তারপরে 1,15,000-তে নিতে পারলাম আর কি। আপনি খুশি এই দামে? এবার তো সুন্দর, গরুর দাম ভালোই। এবার 17,700 চাইছিলেন। কত চাইছিলাম? 22,000 টাকা। ভাই কিনছেন না? জি জি। কি দাম কি মনে হচ্ছে এবার আজকে? না ঠিক আছে, সমস্যা নেই। খুশি আপনারা? হ্যাঁ খুশি। প্রায় মূল্য 85। দাম চাইছিল কত? দাম 1,10,000। এবারও হাটগুলোতে দেশি গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। 1,90,000 টাকা, পরে কিছু দামাদামি করে 41 থেকে নেওয়া হয়েছে। আর বর্তমানে হাটের অবস্থা প্রাইস অনেক হাই। সব ব্যাপারীরাই একদম 81, 190, 2 লাখ, 2 লাখের বেশি। তো গরু ঢুকার পরও রাতারাতি কিভাবে দাম বেড়ে গেল? বিক্রি আজকে ভালো হচ্ছে। গত কয়েকদিনে কি অবস্থা হয়েছে? গত একদিনের মধ্যে কাল কিছু হয়েছে আর আজকে হইতেছে মোটামুটি ভালো। এটা 14,000 চাইছিলেন। কত চাইছিলাম? 18,000। আবহাওয়াটা এবং সবকিছু ভালো থাকলে আমাদের হাটের পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা অত্যন্ত সুন্দর এবং বেচা কিনা আল্লাহর মধ্যে রাত্রের থেকে আরও বেশি বাড়বে। গাবতলীর পশুর হাট পরিদর্শন করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না। হিসাবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা? ঈদের আগের শেষ সময়ে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 14 সদস্য দেশের সমর্থন, ভেটো দিল যুক্তরাষ্ট্র। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। নিটোল টাটা, বিশেষ সংবাদ। মহাসড়কে জরুরি প্রয়োজনে সেবা দিতে হ্যালো এইচপি নামের একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে। দুপুরে অ্যাপের উদ্বোধন শেষে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, হ্যালো এইচপি অ্যাপে জরুরি সাহায্য বাটন চেপে মহাসড়কে যে কোনো পরিস্থিতিতে হাইওয়ে পুলিশের নিকটবর্তী টহল টিমের সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপন করা যাবে। এছাড়া মহাসড়কে যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, টোলের হার সহ নানা তথ্য পাবেন অ্যাপ ব্যবহারকারীরা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক মাশহিদ ফরহান সহ অন্যরা। এবারে কৃষি সংবাদ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মোহাম্মদনগর গ্রামে ঝিঙে চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় চাষিরা। ভালো ফলন এবং দাম পেয়ে ঝিঙে এখন কৃষকদের কাছে অতি লাভজনক ফসল। এবারে প্রকৃতি সংবাদ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। দিবসটি উপলক্ষে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশ সচেতনতা সৃষ্টিতে মর্লিং বেল চিলড্রেন একাডেমির শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক, উপদেষ্টা, সহসভাপতি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ভোলায় র্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। বরগুনায় র্যালি এবং বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় নাথপট্টি লেক চত্বর থেকে শুরু করে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪,৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৬টি কোম্পানির ২২৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৪ কোটি ৫৬ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ২৭৭টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের দাম। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইউএফএ নেশনস লিগের ফাইনালে উঠেছে পর্তুগাল। দ্বিতীয় সেমিফাইনালে মধ্যরাতে মাঠে নামছে স্পেন ও ফ্রান্স। স্টুটগার্টে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পবিত্র হজের খুতবায় ফিলিস্তিনিদের হেফাজত ও মুসলমানদের ঐক্য দৃঢ় করার আহ্বান, বিশ্ব মানবতার মঙ্গল কামনা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন, লঞ্চে বাড়ির পথে রাজধানীবাসী। সড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি রেল, নৌপথেও যাত্রীদের ভিড়। এবং পরিবেশ বান্ধব উন্নয়নে বিশেষজ্ঞদের তাগিদ, বিশ্ব পরিবেশ দিবসে রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মসূচি।